গুড ইভিনিং সকলকে। কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকের ক্লাস শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট দুই একটি কথা বলবো। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মনে ঘুরে বেড়াচ্ছে, মনে সংশয় জাগাচ্ছে, সেই প্রশ্নের উত্তর আমার একান্তই ব্যক্তিগত মতামত অনুসারে, এটা বলতে পারো আমার একান্ত ব্যক্তিগত মতামত বা আমাদের এই চত্বরে যে সমস্ত শিক্ষাবিদ বা টিচার্সরা রয়েছেন ওনাদের মতামত। ওকে, তোমাদের মনে একটা প্রশ্ন যে স্যার আমরা যে 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, এই পরীক্ষা কি নির্দিষ্ট সময়েই হবে না পরীক্ষা পিছানো হবে? আমি তোমাদেরকে বলবো পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়েই হওয়ার কথা। ইতিমধ্যে তোমরা হয়তো সোশ্যাল নেটওয়ার্কে একটা রুটিন দেখতে পেয়েছো, সেখানে কিন্তু লেখা রয়েছে টেন্টেটিভ, অর্থাৎ টেন্টেটিভ কথার অর্থ হচ্ছে সম্ভাব্য রুটিন। আর সেই সম্ভাব্য রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা নির্দিষ্ট সময়, অর্থাৎ যে সময়ে পরীক্ষা হওয়ার কথা ঠিক সেই সময়েই কিন্তু পরীক্ষা হবে। এবছর করোনা ভাইরাসের জন্য পিছাতে 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 লাস্টে কিন্তু পরীক্ষাটাই হলো না। আলটিমেটলি তোমাদের এই যে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু ক্ষতি হয়ে গেল। কি করে ক্ষতি হলো? পরীক্ষা কিন্তু আলটিমেটলি হলো না, রেজাল্টও পাবলিশ করে দেওয়া হলো, কিন্তু তোমাদের কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে গেল, অনেকটা সময় অতিক্রম হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ পরিবেশ পরিস্থিতি কি অবস্থা। এই রেজাল্টের কিন্তু কোনো ভ্যালু থাকছে না। অর্থাৎ এ বছর মানে দেখছো সবাইকেই হয়তো পাস করিয়ে দেওয়া হবে বা খুব ভালো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি তোমরা কতটা শিখতে পেরেছো এইটা যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, তোমরা রেজাল্টে তো 400 প্লাস 500 প্লাস নাম্বার পেয়ে যাচ্ছ। মাধ্যমিকের ক্যান্ডিডেটরা 500 প্লাস নাম্বার, আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা 400 প্লাস নাম্বার। তো এই নাম্বারটা পেয়ে তোমরা কতটা শিখতে পেরেছো এইটা হচ্ছে প্রশ্ন। সুতরাং আমি বলবো তোমরা কিন্তু এ বছরের জন্য একদম ভালো মতো প্রিপারেশন নাও। যারা এখনো ভেবে যাচ্ছে, অনেকেই আমাকে এসএমএস করছো স্যার পরীক্ষা কি হবে, ইউটিউবেও কমেন্ট দেখতে পাচ্ছি স্যার আমাদের পরীক্ষাটা হবে তো এবার। কিন্তু আমি বলবো পরীক্ষা হওয়ার জন্য তোমরা পড়াশোনা করো না। পরীক্ষা হবে কি হবে না সেটা আলাদা বিষয়। তুমি পড়াশোনা কেন করছো? ভবিষ্যতের জন্য। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তুমি কি করবা এইটা যদি তোমাকে বলি, তুমি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কি করবা? এখন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কি কোনো ভ্যালু আছে? তুমি একটা চাকরির পরীক্ষা যখন বসতে যাবে, তুমি উচ্চ মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছো, তাতে কি তুমি একাডেমিকের সামনে এগিয়ে থাকছো, কিন্তু চাকরির পরীক্ষাতে তোমার নলেজের উপর প্রশ্ন হবে। তোমাকে ইন্টারভিউয়ে তোমার নলেজ দেখবে, তুমি কতটা জানো। তুমি 90% পেয়েছো না লেটার মার্ক পেয়েছো না স্টার মার্ক পেয়েছো সেটার কোনো গুরুত্ব নেই। এখন বর্তমান গুরুত্ব হচ্ছে তুমি কি জানো, তোমার মধ্যে কি কতটা নলেজ রয়েছে, এইটার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। সুতরাং পড়াশোনা করব আমরা সেইভাবেই প্রথম থেকে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু পড়াশোনা করব না। আমি বলে রাখছি আগামী 10 বছরের মধ্যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের 5-6 এর রেজাল্টের মতো দাঁড়িয়ে যাবে। 5-6 এর রেজাল্টের যেমন কোনো গুরুত্ব নেই, ঠিক ওরকমই দাঁড়াবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। দেখবে কোনো গুরুত্ব থাকবে না। মেলিয়ে নিও তোমরা আস্তে আস্তে বড় হবে, তোমাদের ভাই বোনরা তো আস্তে আস্তে উঠছে, এইরকম সিচুয়েশন কিন্তু আসছে। সুতরাং তুমি যত উচ্চ শিক্ষিত হবে, তুমি যত নলেজ গেইন করবে, তত তোমার লাভ, তত তোমার এই সমাজে একটা নাম থাকবে। বুঝতে পেরেছো তো? প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আমি আবারও বলে দিচ্ছি, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত অনুসারে বললাম। প্রথম থেকেই কিন্তু তোমরা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা হবে কি হবে না এগুলো নিয়ে কিন্তু কেউ ভাবনা চিন্তা করে টাইম ওয়েস্ট করবে না। তোমাদের ইতিমধ্যে আমি কিন্তু ক্লাস এডুকেশন সাবজেক্টটা যেহেতু আমি তোমাদেরকে করাচ্ছি, তো এডুকেশন সাবজেক্টের কিন্তু ইতিমধ্যে তোমাদের 5th চ্যাপ্টার চলছে। শুধুমাত্র স্ট্যাটিস্টিক চ্যাপ্টারটা আমি বাদ রেখেছি, পরে করাবো বলেছি তোমাদেরকে, কারণ কিছুটা আগিয়ে নিই। কারণ স্কুলে যদি টেস্ট পরীক্ষা হয় তাহলে তো তোমাদেরকে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। সেখানে মোটামুটি 50% চ্যাপ্টারের উপর তো পরীক্ষা হবে। তার জন্য কিন্তু তোমাদের সিলেবাসটা একটু আগিয়ে দিই, তারপরে আমরা স্ট্যাটিস্টিক চ্যাপ্টারটা হাত দেবো। এটা আমি তোমাদেরকে গ্রুপেও বলে দিয়েছিলাম, ইউটিউবে ক্লাস টাইমেও বলে দিয়েছিলাম। ওকে, তো আজকে তোমাদেরকে বলবো, আজকে তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় অর্থাৎ WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পঞ্চম অধ্যায় শিক্ষাবিজ্ঞান বিষয়ের অর্থাৎ এডুকেশন বিষয়ের পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 to 49, এই চ্যাপ্টারটা তোমাদের বর্তমানে চলছে।
তাহলে এই চ্যাপ্টারের কিন্তু আমরা অলরেডি একটা ক্লাস করে নিয়েছি, গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেখানে কি আলোচনা করেছিলাম তোমরা প্রত্যেকেই জানো, আমরা কিন্তু সুপারিশ সম্পর্কিত আলোচনা করেছিলাম, এটা তোমাদেরকে করিয়েছিলাম, তাই তো? উচ্চশিক্ষার সুপারিশ, কেন বিশ্ববিদ্যালয় শিক্ষা মানেই তো উচ্চশিক্ষা। বিশ্ববিদ্যালয় কোথায় এটা ব্যবহার করা হয়? উচ্চশিক্ষায় ব্যবহার করা হয়, তাই তো? বিশ্ববিদ্যালয়, তোমরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আজকে স্কুল লাইফে আছো, তারপরে চলে যাবে তোমরা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পড়াশোনা করবে। গ্র্যাজুয়েশন পাস করার পর অর্থাৎ কলেজ পাস করার পর তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাবে, যাকে আমরা বলি ইউনিভার্সিটি, তাই তো? তো তোমরা প্রত্যেকেই কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছ দেখতে দেখতে। তো আজকেও তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা স্টার্ট করব। তো ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে, এবং অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো যখন আমি তোমাদের জন্য নতুন নতুন ক্লাস আপলোড করি বা আপডেট দিই, তুমি যেন সবার প্রথমে সেই ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসটা করে কিছুটা হলেও তুমি উপকার পেতে পারো। ওকে, এবং অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমি একটু এনার্জি পাই, কারণ তোমাদের কমেন্টস আমাকে কিন্তু আরও বেটার ক্লাস প্রোভাইড করতে সাহায্য করে। তোমাদের যেমন কমেন্টস, তোমরা কতটা বুঝতে পারছো, কিভাবে ক্লাসগুলো বুঝতে পারছো, তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আমি তোমাদের জন্য দিই বা দেওয়ার চেষ্টা করি। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রশ্ন কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। তোমাদের আগের দিন একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল ক্লাস করিয়েছিলাম, উচ্চশিক্ষার সুপারিশ, উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ, অর্থাৎ সুপারিশ কিন্তু তোমাদেরকে আলোচনা করেছিলাম। প্রথমে একটা নোটে প্যাসেজ তুলে দিয়েছিলাম, মনে আছে তোমাদের প্যাসেজটা? আমি কত পৃষ্ঠার প্রতিবেদন, এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা এর অপর নামও একটা আছে কি, রাধাকৃষ্ণন কমিশন, তোমরা প্রত্যেকেই জানো, আমি আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম। পরীক্ষাতে কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অপশন ডি কোনোটিই নয় বা নান অফ দিস। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। সুতরাং আমি প্রথম দিনের ক্লাসে যে নোটটা দিয়েছি সেই নোটের প্রথম প্যাসেজে কিন্তু খুব সুন্দর করে কিছু কথা লিখে দিয়েছিলাম, যেখান থেকে তোমরা কিন্তু দুটো বা তিনটে প্রশ্ন পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে শর্ট আকারে পেয়ে যাবে, 100% পেয়ে যাবে। ওকে, এবার আরও একটা ছোট্ট কথা বলে রাখি, অনেকেই হয়তো ভাবছে স্যার আপনি নোটের কথা বলে নোটগুলো কোথায় দেন? কই, ডেসক্রিপশন বক্সে তো দেওয়া নেই। না, নোটস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে না। নোটস পেতে গেলে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস, এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, বিগত 5 থেকে 8 বছরের প্রশ্নপত্রের সমাধান, নমুনা প্রশ্নপত্র সলভ, টেস্ট পেপার সলভ, সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং চ্যাপ্টার ভিত্তিক তোমরাও কিন্তু এক্সাম দিতে পারবে। এক্সাম দেওয়ারও এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, কারণ এক্সাম না দিলে তুমি বুঝতে পারবে না যে তোমার এই চ্যাপ্টারটা কতটা ভালো মতো হয়েছে, এই চ্যাপ্টার থেকে এরকম প্রশ্ন আসলে তুমি কতটা অ্যাটেন্ড করতে পারছো, কতটা মনে রাখতে পারছো। তার জন্যই কিন্তু এক্সাম সিস্টেম। আমরা এক্সাম সিস্টেমকে ভয় পাই না, তাই না? এক্সাম সিস্টেমকে আমরা খুব ভালোবাসি। তাহলে আজকের ক্লাসের নতুন আলোচনা, উচ্চশিক্ষার লক্ষ্য, মানে উচ্চশিক্ষা কেন তুমি গ্রহণ করবে। আমরা যে কোনো কাজকর্ম করি, সেই কাজকর্মের পেছনে কিন্তু কোনো না কোনো লক্ষ্য রয়েছে। তুমি পড়াশোনা করছো, তুমি কি বলতে পারবে যে তোমার জীবনের কোনো লক্ষ্য নেই, তুমি এমনি এমনি পড়াশোনা করছো? হ্যাঁ, আমার বোনেরা তোমাদেরকে বলছি, তোমাদের কি এরকম কোনো ব্যাপার ভাবনা চিন্তা আছে, আমি পড়াশোনা করছি, আমাকে আমার মা বাবা বিয়ের সাথে দিয়ে দিবে, আমি শ্বশুর বাড়ি চলে যাবো, এরকম কি কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ ছেলেরা, তোমরা কি ভাবছো যে আমি পড়াশোনা করছি, আমি পড়াশোনা শেষ করবো, আমি তারপর রিক্সা চালাবো, টোটো চালাবো, প্রচুর ইনকাম, এরকম কি কেউ ভেবেছো? কেউ আমরা ভাবিনি। আমাদের জীবনের কিন্তু একটা লক্ষ্য রয়েছে, আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমরা একটা ভালো প্রফেশনে যাব, আমরা স্কুল টিচার হব বা প্রফেসর হব বা ব্যাংকে যাব, বিভিন্ন নানা রকম আমাদের কিন্তু একটা লক্ষ্য রয়েছে, যে লক্ষ্যে যাওয়ার জন্য কিন্তু আমরা পড়াশোনা করছি, তাই তো? ঠিক তেমনই কিন্তু উচ্চশিক্ষারও কিন্তু লক্ষ্য রয়েছে। কেন আমরা উচ্চশিক্ষা গ্রহণ করব? কই, আমি তো মাধ্যমিক পড়ার পর পড়াশোনা ছেড়ে দিতে পারতাম, কই আমি তো উচ্চ মাধ্যমিক পড়ার পরও পড়াশোনা ছেড়ে দিতে পারতাম, গ্র্যাজুয়েশন তো পড়ার কোনো প্রয়োজন ছিল না আমার, আমি তো নিজের নাম লিখতে পারি, নিজের ঠিকানা লিখতেই পারি। তাহলে কেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, কেন আমি স্নাতক শিক্ষাবর্ষটাকে কমপ্লিট করলাম,
কেন আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, কেন আমি বিএড কমপ্লিট করলাম, এই সমস্ত বিষয় এগুলোর প্রত্যেকটার পেছনে একটা করে কেন আছে, তাই না? তোমরাও তো পড়াশোনা করছো, কই তুমি তো মাধ্যমিক পাস করার পর পড়াশোনা ছেড়ে দাওনি, তুমি কেন 11-এ ভর্তি হয়েছিলে, কেন 11 পাস করে এখন 12-এ পড়ছো, কেন তুমি উচ্চ মাধ্যমিকের জন্য ভালো মতো প্রিপারেশন নিচ্ছ, হোয়াই, কেন নিচ্ছ? এইটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। কার মতানুসারে? তোমার না আমার, কারোরই না। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতানুসারে উচ্চশিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত বা উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা। বুঝতে পেরেছো? তো প্রথম দিকে আমি প্রশ্নটা, এটার মার্কস হয়তো 7 থাকবে, এর সাথে আরও 1 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে। হয়তো প্রশ্নটা এরকম দিতে পারে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। কমিশনের নাম কিন্তু উল্লেখ করলো না, আমি যেমন এখানে চ্যাপ্টারের নাম উল্লেখ করে দিয়েছি, কমিশনের নাম উল্লেখ করে দিয়েছি, পরীক্ষাতে কিন্তু কমিশনের নাম হয়তো উল্লেখ করবে না। তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। ভারত স্বাধীন কবে হয়েছিল স্যার, একটু যদি ভালো করে ক্লিয়ার করে বলেন। ভারত স্বাধীন কবে হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট। 1947 সাল, সালটা মাথায় আছে। তাহলে 47 সালের পর প্রথম শিক্ষা কমিশন দেখো 1948 সাল। এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটাই হচ্ছে প্রথম শিক্ষা কমিশন। এর অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। ওকে, আগের দিন তোমাদের নোটে ভূমিকার মতো করে একটু কিছু বলে দিয়েছিলাম, আমি বলে দিচ্ছি, একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিই। কিওয়ার্ডগুলো মাথায় আছে তো প্রত্যেকের? কিওয়ার্ড মনে আছে? কি বলেছিলাম? সুপারিশ, কটা সুপারিশ ছিল? 207টা, তাই না? কমিশনটা কবে গঠিত হয়েছিল? 1948 সালের 5ই নভেম্বর, মনে আছে না? 1948 সালের 5ই নভেম্বর গঠিত হয়েছিল। কতজনকে নিয়ে গঠিত হয়েছিল? 10 জনকে নিয়ে, রাইট? তার মধ্যে কতজন ভারতীয় ছিল আর কতজন বিদেশি ছিল এটাও তোমরা জানো। 7 জন ভারতীয়, 3 জন বিদেশি, টোটাল 10 জনকে নিয়ে, রাইট? এই কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখবো, এগুলোই পরীক্ষাতে কিন্তু শর্ট আকারে পরীক্ষাতে আসতে পারে। বুঝতে পেরেছো? তাহলে আরেকটা কথা, এই প্রতিবেদনটা, এই যে কমিশন যে প্রতিবেদনটা পেশ করেছিল, সেই প্রতিবেদনটা কত পৃষ্ঠার ছিল? 747। আগের দিনের নোটে আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে আজকের নোটেও একটু ভূমিকা আকারে এই কথাগুলো লিখে দিব। একদম ডাইরেক্ট আমি চলে যাচ্ছি যে উচ্চশিক্ষার লক্ষ্য, উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে একদম সরাসরি আমরা প্রবেশ করছি। ওকে, ভালো করে দেখবে। দেখো, উচ্চশিক্ষার লক্ষ্য অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কি কি আমি তোমাদেরকে যেমন করে পয়েন্ট করে করে আলোচনা করে দিই, ঠিক পয়েন্ট করে করে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট, উচ্চশিক্ষার লক্ষ্য কি? বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা। কি বললাম? লিখে দিচ্ছি, তোমরাও পারলে লিখে নিবে। বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা, বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা। ওকে, দেখো, বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা, এই যে বুদ্ধিজীবী সম্প্রদায়, অর্থাৎ এটা একটা গোষ্ঠী। মানে বুদ্ধিজীবী মানে কি? মানে ইন্টেলিজেন্স পারসন, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে বুদ্ধি থাকবে, অতিমাত্রায় বুদ্ধি থাকবে। তাহলে বুদ্ধি থাকার জন্য কি দরকার? তোমাকে উচ্চমাত্রায় শিক্ষা গ্রহণ করতে হবে, তাই তো? তবেই তো তুমি যে কোনো কাজ তোমার বুদ্ধির দ্বারা করতে পারবে। তোমার মধ্যে যদি শিক্ষাই ঠিক মতো না থাকে, তুমি কি করে তুমি কাজগুলোকে বুদ্ধির বলে করতে পারবে? পারবে কি? কখনোই পারবে না। সুতরাং উচ্চশিক্ষার একটা লক্ষ্য হচ্ছে বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা, অর্থাৎ উচ্চশিক্ষা গ্রহণ করলে তুমি কি করতে পারবে? দেশে শিক্ষিত মানুষ তৈরি করতে পারবে। আর শিক্ষিত মানুষ তৈরি করতে পারলেই কিন্তু দেশের অগ্রগতি হবে, দেশের বিকাশ হবে। তুমি ভাবো, আজকে আমরা নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করছি, 5G ফোন ব্যবহার করছি, তাই তো? এই সমস্ত নতুন নতুন উন্নত মানের টেকনোলজি, এগুলো কারা তৈরি করছে? আমাদের মতো মানুষরাই তো তৈরি করছে, যারা শিক্ষিত, যারা ওয়েল এডুকেটেড, হাইলি এডুকেটেড, তারাই তো এই সমস্ত জিনিস তৈরি করছে। নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন পারফরমেন্স, সমস্ত বিষয়বস্তু কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে। তাহলে তুমি কখন সেই বিষয়টা তৈরি করতে পারবে বা কখন সেই বিষয়টার উদ্ভাবন করতে পারবে? যখন তোমার মধ্যে শিক্ষা থাকবে। তুমি ক্লাস 10 পাস করে কি তুমি ভাববে যে আমি 5Gর পর 6G লঞ্চ করতে পারবো? এরকম কি কেউ ভাবনা চিন্তা করবে? কখনোই করবে না। তুমি কি এটা ভাববে যে আমি বুলেট ট্রেন আবিষ্কার করেছি, বুলেট ট্রেনের পর আরো হাই স্পিড ট্রেন আবিষ্কার করতে পারবো মাধ্যমিক পাস করেই? কখনো ভাববে না। তার মানে কি? তার জন্য তোমাকে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে। তুমি যত উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, যত বেশি শিক্ষা গ্রহণ করবে, মানে শিক্ষার গ্রাফটা থাকবে এরকম। তুমি আজকে এখানে আছো, কালকে এখানে, কালকে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, অর্থাৎ এইভাবে উচ্চশিক্ষার গ্রাফটা কিন্তু এইরকম যাবে। উচ্চশিক্ষার গ্রাফ অর্থাৎ
এটা লেভেল, তুমি এখানে রয়েছো, এখান থেকে তুমি কিন্তু আস্তে আস্তে এখানে, তারপরে এখানে, মানে উপরের দিকে তোমার গেইন হবে, তখনই কিন্তু তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে। বুঝতে পেরেছো? তার মানে কিন্তু আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখতে হবে যে উচ্চশিক্ষা কেন গ্রহণ করব, কারণ আমাদের দেশে বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলার জন্য। বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তুললে লাভ কি আছে? বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তুললে আমাদের দেশের অগ্রগতি হবে, দেশের নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হবে। তুমি ভাবো আজকে জাপানের কথা, তুমি ভাবো তো চীনের কথা, তার মানে ওদের থেকে কিন্তু ভারতবর্ষ অনেক পিছিয়ে রয়েছে টেকনোলজির দিক থেকে বা নতুন নতুন জিনিস তৈরির দিক থেকে। তার মানে ভারতও কিন্তু চেষ্টা করছে, পিছিয়ে রয়েছে মানে যে বসে আছে তা কিন্তু নয়, ভারতবর্ষ কিন্তু চেষ্টা করছে। আর এই চেষ্টার মূলে কে রয়েছে? ভারতীয় নাগরিকরাই রয়েছে। ভারতীয়রাই ভালো করে পড়াশোনা করে, রিসার্চ করে নতুন নতুন তথ্য নিয়ে আসছে, নতুন নতুন জিনিস উদ্ভাবন করছে। বুঝতে পেরেছো? তার মানে উচ্চশিক্ষার লক্ষ্য কি? কেন উচ্চশিক্ষা গ্রহণ করব? কারণ বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলার জন্য আমাদেরকে উচ্চশিক্ষিত হতে হবে, তবেই আমি দেশের কল্যাণ করতে পারবো বা দেশের অগ্রগতিতে আমি সাহায্য করতে পারবো। যদি আমার মধ্যে শিক্ষা না থাকে, যদি আমি মূর্খ হই, তাহলে কিন্তু আমি দেশের কোনো কাজেই লাগবো না। নতুন নতুন জিনিস তৈরি করার ক্ষেত্রে আমার কি কোনো সাহায্য লাগবে? লাগবে না। আমার কখন সাহায্য লাগবে? যখন আমি উচ্চশিক্ষায় শিক্ষিত থাকবো, যখন আমার মধ্যে প্রচুর নলেজ থাকবে, প্রচুর জ্ঞান থাকবে। সেই নলেজ বা জ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু আমি নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারবো, নতুন নতুন জিনিসের উদ্ভাবন করতে পারবো। দেশে ভালো কাজের জন্য বুদ্ধি প্রয়োজন রয়েছে, সেই মানব সম্পদ অর্থাৎ বুদ্ধিটাকে আমি কাজে লাগাতে পারবো। রাইট? বুঝতে পেরেছো? তাহলে বুদ্ধিজীবী সম্প্রদায় গড়ে তোলা। ছোট্ট একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি তখন বলতে গেলাম যে নোটস কি করে পাবো, তোমাদেরকে বললাম গ্রুপে অ্যাড হওয়ার জন্য। তো এটাও একটা প্রশ্ন হতে পারে, স্যার গ্রুপে কি করে অ্যাড হবো? গ্রুপে অ্যাড হওয়ার জন্য এই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8509456622, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার নাম, ক্লাস এবং জেলা লিখে। ওকে? অথবা ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা যুক্ত হতে পারো। ওই গ্রুপে যুক্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে তোমাকে ভেরিফিকেশন করার পর তোমাকে মেন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। বুঝে গেছো আশা করি? তোমাদের মনে যে প্রশ্নগুলো ছিল উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয়ত, বুদ্ধিজীবী সম্প্রদায়ের পর দ্বিতীয়ত কি বলছি? গণতান্ত্রিক চেতনার বিকাশ। কি বললাম? গণতান্ত্রিক চেতনার বিকাশ। গণতান্ত্রিক চেতনার বিকাশ। তাহলে গণতান্ত্রিক চেতনার বিকাশ বিষয়টা কি? ভালো করে বুঝবে। ভারতবর্ষ কি? ভারতবর্ষ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ, তাই না? আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। কেন গণতান্ত্রিক দেশ বলছি? কারণ গণতন্ত্র বা জনগণের ভোটের উপর ভিত্তি করেই কিন্তু সরকার নির্বাচন করা হয়। এটা আমরা প্রত্যেকেই জানি। যাদের 18 বছর হয়ে গেছে বা আমাদের যাদের 18 বছর হয়ে গেছে, আমরা ভোট দিই যাকে আমার পছন্দ হয়, যাকে আমরা ভাবি যে দেশের জন্য কাজ করবে, তাকেই আমরা কিন্তু গিয়ে ভোটটা দিয়ে আসি, তাই তো? তার জন্যই বলছি ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। তাহলে এই গণতান্ত্রিক চেতনা অর্থাৎ তোমার মধ্যে যে গণতান্ত্রিক একটা ভাব বা গণতান্ত্রিক জ্ঞান, এই গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে হবে। কখন তোমার মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটবে? যখন তোমার মধ্যে শিক্ষা থাকবে, তোমার মধ্যে উচ্চশিক্ষায় তুমি দীক্ষিত হবে, উচ্চশিক্ষায় গ্রহণ করবে। দেখবে এখন স্কুলে কি কোনো রকম রাজনৈতিক দল প্রবেশ করে? স্কুলে কিন্তু এখন প্রবেশ করে না। তাহলে রাজনীতির ফাংশনটা বা রাজনীতির বিষয়টা কিন্তু কলেজ থেকে শুরু হয়, অর্থাৎ উচ্চশিক্ষা থেকে। তোমরা কলেজে ভর্তি হবে যখন, তখন দেখবে ওখানে ছাত্র পরিষদ, এই ছাত্র পরিষদ, ওই ছাত্র পরিষদ এরকম উল্লেখ করা থাকবে, তাই তো? ইউনিভার্সিটিতে চলে যাবে, ওখানেও দেখবে ছাত্র পরিষদ, এই ছাত্র পরিষদ, ওই ছাত্র পরিষদ এরকম উল্লেখ থাকবে। তার মানে কি? ওখানেও কিন্তু রাজনৈতিক কিছু দল ওখানে রয়েছে যারা স্টুডেন্টদেরকে সাহায্য করছে। স্টুডেন্টরাই মিলে একটা কিন্তু গোষ্ঠী তৈরি করেছে, যারা একটা স্টুডেন্ট হয়ে অন্য একটা স্টুডেন্টসকে সাহায্য করছে। তাহলে দেখবে এই যে গণতান্ত্রিক চেতনার বিকাশ, তুমি যে দেশের একজন নাগরিক, তুমি যে দেশের একটা জনগণ, তুমি যে একটা মানুষ, এই জনগণের মধ্যে তোমার অস্তিত্ব রয়েছে। তাহলে এই ভাবটা তোমার মধ্যে কখন বিকশিত হবে? তখন যখন তুমি কিনা উচ্চশিক্ষায় দীক্ষিত হবে। তুমি দেশের জন্য কে ভালো কে খারাপ তুমি কি করে নির্বাচন করবে? যখন তুমি সেই মানুষটাকে বুঝতে পারবে, তাই তো? এবার কখন বুঝতে পারবে? যখন তোমার মধ্যে শিক্ষা থাকবে। তোমার মধ্যে যদি শিক্ষা না থাকে, তাহলে তো যে কেউ এসে তোমাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে যাবে। আমরা এটা দেখেই থাকি, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা নেত্রীরা কি করেন, যে বোকা মানুষ তাকে এসে ভুলভাল বুঝিয়ে দিয়ে তার কাছ থেকে ভোটটা নিয়ে নেয়।
তাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে আসে, সে গিয়ে ভোটটা দিয়ে চলে আসলো। অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে হয়। তাহলে কাদের ক্ষেত্রে হয়? যারা মানে পড়াশোনায় সেইভাবে করে না, বা যারা হয়তো সেইভাবে পড়াশোনায় শিক্ষিত নয়, তাকে যেটা বলা হচ্ছে সেটা কি আদৌ করা হচ্ছে, এই ভাবধারাটা যাদের মধ্যে আসে না, তাদেরকেই বোকা বানাতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা। কিন্তু আমাদেরকে কি বোকা বানাতে পারবে? তোমাদেরকে কি বোকা বানাতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তুমি শিক্ষা গ্রহণ করছো, তোমার সাথে শিক্ষার সঙ্গে তুমি যুক্ত রয়েছো। তুমি জানো কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। এই বিষয়টা তুমি বুঝতে পারো। কখন বুঝতে পারছো? যখন তুমি শিক্ষায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছ। তাহলে উচ্চশিক্ষার আর একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে এই গণতান্ত্রিক চেতনার বিকাশ। অর্থাৎ তোমার মধ্যে গণতন্ত্রের চেতনা, এই গণতান্ত্রিক ভাবধারাটা কিন্তু বিকশিত করতে সাহায্য করে কে? উচ্চশিক্ষা। বুঝতে পেরেছ? তাহলে উচ্চশিক্ষার মধ্য দিয়ে আমাদের মধ্যে কিন্তু গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে পারি। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? রিপ্লাই করো। কই দেখি কে কে বুঝতে পেরেছে। বুঝতে পারলে ইয়েস বলে রিপ্লাই করো, ইয়েস অর নো। বুঝতে পেরেছ কি পারোনি? তাড়াতাড়ি বলো, তারপরে আমি পরের পয়েন্টে যাব। বলো 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 জলদি। আচ্ছা, বুঝতে পেরেছ। দেখি, ওকে, বুঝতে পেরেছ, প্রত্যেককে বললাম। আচ্ছা যাই হোক, মজা করলাম। তো যাই হোক, বুঝতে পেরেছ আশা করি গণতান্ত্রিক চেতনার বিকাশ। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট আমরা কি বলবো? চারিত্রিক উন্নতি সাধন। নাম্বার 3, চারিত্রিক উন্নতি সাধন। ভালো করে বুঝবে কি বলছি। চারিত্রিক উন্নতি সাধন, এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। চারিত্রিক উন্নতি সাধন। দেখো, চারিত্রিক উন্নতি অর্থাৎ তোমার চরিত্রের উন্নতি। এই চরিত্রের উন্নতির জন্য কিন্তু উচ্চশিক্ষার প্রয়োজন। তুমি যত বেশি শিক্ষিত হবে, তত তুমি তোমার ক্যারেক্টার বা চরিত্রকে সংযত করতে পারবে। কোথায় কি করা উচিত, কোথায় কি করা উচিত নয়, এই বিষয়টা তোমার মধ্যে প্রবেশ করবে। তুমি একটা শিক্ষক মহাশয়ের সাথে যেভাবে কথা বলো, তুমি কি তোমার বন্ধুর সাথে কি সেভাবে কথা বলো? বলো? আমরা কিন্তু বলি না, তাই না? আমরা বন্ধু বান্ধবীর সাথে কথা বলার সময় 2 অক্ষরের একটা শব্দ উচ্চারণ করি, কিন্তু আমরা শিক্ষকের সাথে কথা বলার সময় আমরা কি কোনো ওরকম আজে বাজে কিছু শব্দ উচ্চারণ করে কথা বলি? আমরা টিচারের সামনে সবসময় ভদ্র সভ্যভাবে থাকি, তাই তো? আমরা তো বুঝতেও দিই না আমি কতটা অভদ্র, তাই না? হ্যাঁ। তার মানে কি, এই যে এই বিষয়টা, তোমার ব্যবহারটা, তুমি মা বাবার সাথে যখন থাকছো তেমন কী রকম ব্যবহার করছো, তুমি বাড়িতে ভাই বোনেদের সাথে যখন থাকছো তখন কীরকম ব্যবহার করছো, আবার তুমি যখন বন্ধু বান্ধবের সাথে থাকছো তখন কীরকম ব্যবহার করছো, আবার তুমি যখন বিদ্যালয়ে একটা শিক্ষক মহাশয়ের সামনে থাকছো তখন কীরকম ব্যবহার করছো, বা তোমার ক্যারেক্টারটা, তোমার চরিত্রটা কী ধরনের, তুমি কি সমাজ বিরোধী কোনো কাজকর্ম করছো না সমাজের উপযোগী কাজকর্ম করছো, এই সমস্ত বিষয়গুলো কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সমস্ত বিষয় তুমি তখনই বুঝতে শিখবে যখন তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। উচ্চশিক্ষা তোমাকে এই ক্ষেত্রে খুব গুরুত্ব, মানে তোমাকে খুব বেশি পরিমাণে সাহায্য করে। কারণ তুমি যত উঁচু ক্লাসে উঠবে, দেখবে ক্লাস 1-2 এর বাচ্চারা, ওর কাছ থেকে যদি একটা খেলনা নিয়ে নাও বা ওর কাছ থেকে যদি একটা পেন্সিল নিয়ে নাও, ও কিন্তু তোমার সাথে ঝগড়া করবে। কিন্তু তোমার বয়সী ছেলেমেয়েদের কাছ থেকে, তোমার কাছ থেকে যদি কেউ একটা পেন্সিল বা তোমার কাছ থেকে কেউ যদি একটা পেন নিয়ে নেয়, তাহলে কি কেউ তোমার সাথে ঝগড়া করবে? তুমি কি তার সাথে ঝগড়া করতে যাবে? বলো তুই পেন আনিস, ঠিক আছে নে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তারা কিন্তু ঝগড়া করে। তার মানে ভাবো, তখন তার বৈশিষ্ট্য আর এখন তোমার বৈশিষ্ট্য, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে না? তার মানে কি, এই যে ক্যারেক্টার অর্থাৎ তোমার চারিত্রিক উন্নতি সাধন হচ্ছে কখন হচ্ছে? তুমি যখন আস্তে আস্তে উঁচু ক্লাসে উচ্চ শিক্ষা গ্রহণ করছো, তোমার মধ্যে নতুন নতুন অনেক বিষয়বস্তু শিক্ষা অর্জন হচ্ছে, তুমি বুঝতে পারছো কোনটা ঠিক, কোনটা ভুল, তখনই কিন্তু তোমার চরিত্রের তুমি উন্নতি করতে পারছো। তোমার মধ্যে কি হচ্ছে? তোমার মধ্যে কিন্তু নানা রকমভাবে ক্যারেক্টারের উন্নতি হচ্ছে। তোমার চারিত্রিক বিকাশটাকে তুমি সংযত করতে পারছো। কোথায় কিভাবে চলা উচিত, কোথায় কিভাবে চলা উচিত নয়, এই বিষয়টা বুঝতে পারছো। এইভাবে কিন্তু উচ্চশিক্ষা আমাদের চারিত্রিক উন্নতিতে কি করছে? সাহায্য করছে, তাই তো?
তাহলে এখন কিন্তু বর্তমানে আমরা যেভাবে আমাদের ক্যারেক্টারটাকে যেভাবে মানুষের সামনে তুলে ধরি, এটার কেন কিভাবে তুলে ধরি? একমাত্র শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। আমার মধ্যে শিক্ষা রয়েছে আমার কোথায় কীরকম পোশাক পরা উচিত। তুমি বিয়ে বাড়িতে যে পোশাকটা পরে যাচ্ছ, একটা অসুচ বাড়িতে কি তুমি সেই পোশাকটাই পরবে? তুমি কি বিদ্যালয়ে বিয়ে বাড়ির পোশাক পরে যাচ্ছ না। তার মানে কি তোমার মধ্যে জ্ঞান রয়েছে, তোমার মধ্যে নলেজ রয়েছে যে আমার এখানে এইটা এইভাবে চলা উচিত, এখানে এইভাবে চলা উচিত, তাই না? তার মানে এই ক্যারেক্টার ভাবে বা এই তোমার চারিত্রিক বৈশিষ্ট্যটাকে উন্নতি করার পেছনে কার হাত রয়েছে? অবশ্যই কিন্তু উচ্চ শিক্ষার হাত রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো 3 নম্বর পয়েন্ট। নেক্সট পয়েন্ট দেখো, 4 নম্বরে কি বলেছি? 4 নম্বরে দেখো বলেছি জাতীয় ঐতিহ্য সম্পর্কিত শিক্ষাদান। আমি লিখে নাও, আমি বলে দিচ্ছি, জাতীয় ঐতিহ্য সম্পর্কিত শিক্ষাদান। জাতীয় ঐতিহ্য সম্পর্কিত শিক্ষাদান, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তাহলে দেখো 4 নম্বর পয়েন্টে আমি যেটা বলেছি জাতীয় ঐতিহ্য সম্পর্কিত শিক্ষাদান। তাহলে জাতীয় ঐতিহ্য, এই যে এগুলো কিন্তু সমাজে অনেক রীতিনীতি চলছে না, আমরা তো জানি। তাহলে এই রীতিনীতিগুলো আমরা কি নতুন করে আয়ত্ত করছি? না, আমরা কিন্তু সমাজে পূর্বপুরুষদের কাছ থেকেই কিন্তু এই রীতিনীতিগুলোকে আয়ত্ত করছি। যেমন ধরো হিন্দুদের মধ্যে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করা হয়। তাহলে এটা কি তুমি নতুন জানতে চাইছো? নতুন জানতে পারছো না, তুমি তোমার মা বাবার কাছ থেকেই জানতে পেরেছো বা দাদু ঠাকুমার কাছ থেকেই জানতে পেরেছো যে হিন্দুদের মধ্যে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাতা হয় বা লক্ষ্মী পুজো করা হয়। আবার মুসলিমদের মধ্যে শুক্রবার করে নামাজ পড়া হয়। তাহলে এই যে দেখো মুসলিমদের মধ্যে শুক্রবার করে নামাজ, তুমি কি নতুন করছো? নতুন তোমার সময়ে কি উৎপত্তি হচ্ছে? না, এটা কিন্তু তুমি তোমার পূর্বপুরুষদের কাছ থেকেই অর্থাৎ মা বাবার কাছ থেকেই কিন্তু তুমি এই যে বিষয়টা শিখে আসছো, ছোটবেলা থেকে দেখে আসছো যে শুক্রবার করে নামাজ পড়ছে। তার মানে ভাবো এই যে বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ধরনের এই যে রীতিনীতি, এগুলো কিন্তু সমাজে পূর্বপুরুষ থেকেই চলে আসছে। আর সেই পূর্বপুরুষ থেকে আসা রীতিনীতিগুলোকেই কিন্তু তুমি কি করছো? তুমি গ্রহণ করছো, তুমি আয়ত্ত করছো। পাশাপাশি ভাবো জাতীয় ঐতিহ্য বিভিন্ন ধরনের, ধরো এই যে দিল্লির আগ্রাতে তাজমহল রয়েছে, মালদাতে গৌড় আদিনা রয়েছে, লালকেল্লা রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। এই সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কার? রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদেরই। আমাদের মতো মানুষরাই কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করছে। সরকার বা প্রশাসন কি করছে? এখানে সাহায্য করছে সেটাকে রক্ষা করার জন্য। বাইরে থেকে কোনো দুষ্কৃতী বা বাইরে থেকে কেউ এসে যেন সেটার ক্ষতি করতে না পারে, সেটাকে কেউ ধ্বংস করতে না পারে, তার জন্য ওখানে গার্ড রাখা হয়েছে। সেই গার্ড কারা? আমরাই তো। আমাদেরই দাদা দিদিরা বা আমাদেরই মা বাবাদের বয়সী সমতুল্য ব্যক্তিবর্গরাই ওখানে গার্ড দিচ্ছে, সেইটাকে রক্ষা করছে। তুমি ভাবো তো আজকে তাজমহল রয়েছে, তাজমহল কি তোমার এই সময়কালে উৎপত্তি হয়েছে বা তোমার মা বাবার সময়কালে উৎপত্তি হয়েছে? না, তোমার মা বাবারও আগে, মোগল আমলে। তাহলে মোগল আমলে তাজমহল যখন তৈরি করা হয়, সেখান থেকে কিন্তু তাজমহল আজও আমরা একটা নিদর্শন হিসাবে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্মকে সেটা দেখার সুযোগ করে দিচ্ছি। কে করছে? আমরাই করছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, কেন তুমি করছো? কেন তুমি ওই তাজমহলটাকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছ? কেন তুমি মালদার মধ্যে থাকা গৌড় বা আদিনাকে তুমি রক্ষা করার দায়িত্ব নিচ্ছ? কেন? কারণ তোমার মধ্যে উচ্চ শিক্ষা রয়েছে, তোমার মধ্যে শিক্ষা রয়েছে। আর এই শিক্ষা বা এই ভাবধারা কখন তোমার মধ্যে এসছে? যখন তুমি আস্তে আস্তে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছ। 5-6 বাচ্চাকে তো এসব কিছু বোঝানো হয় না, তোমাকে বোঝানো হচ্ছে। কারণ তুমি এই বয়সে তোমার রক্ত গরম থাকছে, তুমি এই সময়টাতে তোমাকে যদি শেখানো হয় বা বোঝানো হয় ওইটার অধিকার তোমারও রয়েছে। তোমার মধ্যে একটা চার্জ হবে, হ্যাঁ সত্যি তো, তাজমহলের অধিকার তো আমারও রয়েছে, তাহলে মানে আমিও ওটা রক্ষা করব। আজকে তোমার বাড়িতে যদি কোনো একটা স্তূপ থাকে, সেটাকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, তুমি কি চাইবে? কখনোই চাইবে না। তার মানে ঠিক তাজমহলটাও তোমার বাড়ির মতোই, কিন্তু তুমি কি করছো? ওইটাকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছ। তুমি ওখানে কাউকে আঘাত হানতে দিচ্ছ না, কাউকে তুমি কোনো ক্ষতি করতে দিচ্ছ না। কেউ ক্ষতি করার চেষ্টা করলে তুমি রুখে দাঁড়াচ্ছ। ওখানে গার্ড যারা আছে তারা কি করছে? রুখে দাঁড়াচ্ছে। গার্ডগুলো কারা? আকাশ থেকে এসছে? মঙ্গল গ্রহ থেকে এসছে? আসেনি। তারা কিন্তু ওখানে আমাদের মতো মানুষরাই কিন্তু ওখানে গার্ড দিচ্ছে, তাই না? সেটাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে।
এবং সরকার থেকে তাদেরকে আলাদা পারিশ্রমিকও দেওয়া হচ্ছে ওটাকে দায়িত্ব গ্রহণ করার জন্য। সুতরাং দেশের প্রত্যেকটা মানুষকেই কিন্তু আমাদের এই দায়িত্বগুলো গ্রহণ করতে হবে। জাতীয় ঐতিহ্যগুলিকে, জাতীয় স্তূপগুলোকে, জাতীয় ভাস্কর্যগুলিকে আমাদের কিন্তু রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের যে রীতিনীতি বা কার্যকলাপ সেটাকে কিন্তু আমাদেরকে ধারক হয়ে বহন করে নিয়ে যেতে হবে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত করার জন্য। আজকে তুমি যেটা করছো পরবর্তী প্রজন্মে কিন্তু তোমার সন্তানদেরকে তুমি সেটাই শেখাবে। এই যে প্রথম দিকে বললাম তুমি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করছো, তুমি তোমার মা বাবার কাছ থেকে শিখে এসছো, আজকে তুমি শিখছো, আবার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তোমার সন্তানদেরকে কিন্তু তুমি এটাই শেখাবে, তাই তো? সন্তানরাও কিন্তু তোমাকে দেখেই সেটা শিখবে। একই রকমভাবে তুমি যেটা আজকে অবজার্ভ করছো, তুমি যেটা আজকে লক্ষ্য করছো, তুমি যে সমস্ত বিষয়বস্তু নতুন নতুন বিষয় উপভোগ করছো, সেটাই আবার তুমি কি করছো, রক্ষা করে পরবর্তী প্রজন্মের হাতে স্থানান্তরিত করছো। তারাই কিন্তু সেই পরবর্তী প্রজন্মে থেকে কি করছে, এই তোমার সন্তানরা বা আমাদের পরবর্তী জেনারেশন যেটা বা আমাদের সন্তানরা সেটাকে কিন্তু উপভোগ করার জন্য প্রস্তুত হচ্ছে। মানে আমরা সেটাকে অনেক যত্নে রাখছি তো। তাহলে এইভাবে কিন্তু উচ্চশিক্ষার মধ্য দিয়ে আমরা জাতীয় ঐতিহ্য সম্পর্কে আমরা শিক্ষা নিতে পারছি বা জাতীয় ঐতিহ্যগুলিকে আমরা রক্ষা করতে পারছি। এটা কখন সম্ভব? যখন তুমি আস্তে আস্তে উচ্চশিক্ষা গ্রহণ করবে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা পড়ে তো মাধ্যমিক পর্যন্ত করেই দিচ্ছ, তারপর থেকে কিন্তু তোমার শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড কাজকর্ম। তুমি যা পড়ছো সেটাই বাস্তবে কিন্তু তোমাকে প্রয়োগ করতে হচ্ছে। তুমি পড়ছো সত্য কথা বলবে না, সত্য কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। তার মানে কি, এই কথাগুলো তুমি পড়ে এসছো, আর্য সত্যে পড়ে এসছো, অষ্টাঙ্গিক মার্গে পড়ে এসছো, কিন্তু বর্তমানে তুমি যত উচ্চশিক্ষা গ্রহণ করছো তুমি কি করছো, এগুলোকে বাস্তবে অ্যাপ্লাই করার চেষ্টা করছো, বাস্তবে নতুন রূপ দিচ্ছ। বুঝতে পেরেছ? তার মানে এইভাবে কিন্তু উচ্চশিক্ষা কি করছে, আমাদের জাতীয় ঐতিহ্য সম্পর্কে শিক্ষাদান করছে। তাহলে উচ্চশিক্ষা কেন গ্রহণ করব? এই জাতীয় ঐতিহ্যগুলো, জাতীয় স্থাপত্যগুলোকে সম্পর্কে আমার নলেজ নিতে বা জ্ঞান নিতে, সেগুলোকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে আমাকে কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে হবেই, বাধ্যতামূলক। বুঝতে পেরেছ? নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি, জাতীয় ঐতিহ্যের পর মানবিক গুণাবলীর বিকাশ সাধন। নাম্বার 5 কি বলেছি, মানবিক গুণাবলীর বিকাশ সাধন। মানবিক গুণাবলীর বিকাশ সাধন। দেখো, মানবিক গুণাবলীর বিকাশ সাধন, মানবিক গুণাবলী বলতে কোনগুলোকে আমরা মানবিক গুণাবলী বলি? কে বলতে পারবে? ও এখানে তো বলতে পারবে না, তো কমেন্ট করো মানবিক গুণাবলী কোনগুলো, বলো আগে বলো, মানবিক গুণাবলী কোনগুলোকে বলা হয়? মানবিক গুণাবলী, দেখি কে কে কি লিখছে। মানবিক গুণাবলী কোনগুলোকে বলা হয়, কে বলতে পারবে? আচ্ছা আচ্ছা, দেখো আমি বলে দিই, ভালো করে শুনবে। মানবিক গুণাবলী হচ্ছে তোমার মধ্যে থাকা সহমর্মিতা, তোমার মধ্যে থাকা ভালোবাসা, দয়া, এই ধরনের বিষয়গুলো, এগুলোকেই বলা হয় মানবিক গুণাবলী। কেমন? ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি পয়েন্টটা বোঝানো স্টার্ট করি। দেখবে তোমার বাড়ির আশেপাশে হয়তো একটা বৃদ্ধ বা বৃদ্ধা অনেক দিন ধরে কিছু খায়নি, সে তোমার বাড়ির সামনে এসে বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে সে অসুস্থ, প্রচণ্ড কড়া রোদ, তার পেটে খাবার নেই, জল পর্যন্ত সে খেতে পারেনি, পান করতে পারেনি, সে তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। তুমি যদি তাকে চোখ ঘুরিয়ে চলে যাও, তাকে দেখছো, দেখার পরও তুমি যদি চোখ ঘুরিয়ে চলে যাও, তাহলে এটাকে তোমার মানবিক গুণাবলী বলা চলে না, এটা তোমার হিউম্যানিটি নয়। তুমি যখন তাকে ওই অবস্থায় দেখছো, তাকে গিয়ে তাকে সাহায্য করছো, তাকে দুটো হয়তো মুড়ি খেতে দিলে বা তাকে এক গ্লাস জল দিলে, এই যে তুমি সাহায্য করলে তাকে, এইটা হচ্ছে তোমার মানবিক গুণাবলী। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা মানুষকে দেখেছো সে বিপদে পড়েছে, তুমি বিপদে পড়ার পরেও তাকে দেখেছো সে বিপদে পড়েছে, কিন্তু তাকে গিয়ে সাহায্য করলে না, এটা তোমার মানবিক গুণাবলী নয়। তাকে গিয়ে সাহায্য করা, সেইটা হচ্ছে তোমার মানবিক গুণাবলী। বুঝতে পারছো? তার মানে মানবিক গুণাবলীর বিকাশ, এই যে তোমার মধ্যে থাকা যে সমস্ত মানে সুপ্রবৃত্তিগুলো রয়েছে, একটা মানুষের মধ্যে কিন্তু কুপ্রবৃত্তিও থাকে, আবার একটা মানুষের মধ্যে সুপ্রবৃত্তিও থাকে। স্যার কেমন? দেখো একটা মানুষ, ধরো আমার মধ্যে কুপ্রবৃত্তি কি, আমি ছোটবেলায় বাবার পকেট থেকে 10 টাকা চুরি করেছি। অনেকে বড় হয়েও করে, বাবার পকেট থেকে হয়তো 100 টাকা 200 টাকা নিয়ে হয়তো বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করছে। তাহলে এইটা কি তোমার সুপ্রবৃত্তি না কুপ্রবৃত্তি? এইটা তোমার কুপ্রবৃত্তি, এটা ভালো কাজ নয়।
চুরি করাটা অপরাধ বা অন্যায়, তুমি বাবাকে বলে নাও, সেটা অন্যায় নয়, কিন্তু না বলে নেওয়া মানেই চুরি করা। তার মানে এটা তোমার কুপ্রবৃত্তি। আবার একই ব্যক্তির মধ্যে হয়তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে সাইকেল নিয়ে যেতে যেতে তার সাইকেলের চেনটা পড়ে গেছে, তার টিউশনে লেট হয়ে যাচ্ছে, সে সাইকেলের চেনটা তুলতে পারছে না, তুমি তখন গিয়ে তাকে তার সাইকেলের চেনটা তুলে সাহায্য করলে, এইটা তোমার আবার সুপ্রবৃত্তি। তার মানে ভাবো, একটা ব্যক্তির মধ্যে কিন্তু সুপ্রবৃত্তি আর কুপ্রবৃত্তি দুটোই থাকে। অর্থাৎ তোমার মধ্যে ওই কুপ্রবৃত্তিটাকে দূরে সরিয়ে তোমার মধ্যে থাকা সুপ্রবৃত্তিগুলোকে বিকশিত করতে সাহায্য করে কে? উচ্চশিক্ষা। একমাত্র শিক্ষাই তোমাকে পথ দেখিয়ে দেয় যে কোন কাজটা ভালো, কোন কাজটা ভালো নয়, কোন কাজটা করলে তুমি সমাজে সম্মান পাবে আর কোন কাজটা করলে সমাজের মানুষ তোমাকে ঘৃণা করবে। এই সমস্ত বিষয় কিন্তু একমাত্র শিক্ষাই আমাকে ধরিয়ে দেয় বা শিক্ষাই আমাকে নলেজ দেয়। তার মানে উচ্চশিক্ষার মধ্য দিয়ে কিন্তু আমাদের মধ্যে থাকা যে গুণাবলীগুলো রয়েছে, যে মানবিক গুণাবলীগুলো রয়েছে, সেই গুণাবলীগুলোকে কিন্তু আমরা বিকশিত করতে পারি। কিভাবে? একই ছাদের তলায় কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু একই ছাদের তলায় থেকে পড়াশোনা করছে। দেখবে আমাদেরও কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন সম্প্রদায়ের, তবু আমরা কি তাদের সাথে হানাহানি করি? আমরা কি তাদের সাথে কোনো ভেদাভেদ করি? কোনো ভেদাভেদ করি না। আমি হয়তো তার টিফিনটা খাচ্ছি, সেও হয়তো আমার টিফিনটা খাচ্ছে, একসাথে আমরা কোলাকুলি করছি, একসাথে কোলাকুলি করে ঘুরতেও যাচ্ছি। তার মানে ভাবো, এই যে তোমার মধ্যে এই গুণগুলো, এই গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে কে? শিক্ষা। একমাত্র শিক্ষা। তুমি যত উচ্চ শিক্ষা গ্রহণ করবে তত তোমার মধ্যে কিন্তু থাকা যে মানবিক গুণাবলীগুলো সেগুলোর বিকশিত হবে, সেগুলো অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এবং তুমি সমাজে একজন সুনাগরিক হিসাবে পরিণত হবে এবং যথাযোগ্য সম্মান পাবে। তুমি যদি সুনাগরিক হতে না পারো, তুমি কিন্তু সমাজে কোনো সম্মান পাবে না। তুমি যদি ভেদাভেদ করো ধর্মের মধ্যে, তাহলে তোমার মধ্যে সেটা কোনো সুব্যক্তিত্বের অধিকারী নও। তুমি ভেদাভেদ করছো মানে তোমার মধ্যে জটিলতা রয়েছে, তোমার মধ্যে দুর্বলতা রয়েছে। তুমি মানুষকে দুরকম চোখে দেখছো, পার্সিয়ালিটি করলে চলবে না। হ্যাঁ, দুরকম কাদেরকে দেখবো? খারাপ মানুষকে আমি আলাদা করব, ভালো মানুষকে আলাদা করব, এবং খারাপগুলোকে বাদ দিয়ে আমি ভালোটার সঙ্গে যাব, সেইটার ক্ষেত্রে আলাদা করব, কিন্তু কোনো ধর্ম বা সম্প্রদায় বা কোনো গোষ্ঠী এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করব না। এইটা আমাদের একটা কি শিক্ষার লক্ষণ নয়। সুতরাং শিক্ষাই একমাত্র তোমাকে কি করে? সৎ পথে চলতে এবং সকলকে নিয়ে চলতে সাহায্য করে। বুঝতে পেরেছো? তার মানে তোমার মধ্যে একমাত্র উচ্চশিক্ষাই পারে মানবিক গুণাবলীর বিকাশ সাধন করতে। ক্লিয়ার? বুঝতে পাইরেছো? বুঝতে পাইরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো। নেক্সট দেখো, বলছি জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবাদের বিকাশ। নাম্বার 6 এখানে লিখি, জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবাদের বিকাশ। দেখো, জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবাদের বিকাশ, আমি এটা সম্পূর্ণ লিখছি না, আন্তর্জাতিকতাবাদ। দেখো, এই দুটো পয়েন্টকে কিন্তু আলাদা করেও লেখা যায়, কিন্তু দুটো পয়েন্ট যেহেতু অনেকটা একই রকম, তার জন্য আমি আলাদা করিনি, একসাথেই করে দিয়েছি। জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবাদের বিকাশ, তোমাদের নোটস তো আমি দিয়েই দেবো গ্রুপে, দেখতেই পাবে। তো দেখো, জাতীয় সংহতি, আন্তর্জাতিকতাবোধ। আন্তর্জাতিকতাবোধ বলতে কোন বিষয়টাকে বোঝানো হয়? দেখবে, আন্তর্জাতিকতা মানে কি? একটা দেশের সাথে আরেকটা দেশের সংযোগ স্থাপন, তাই না? তার মানে দেখো, একমাত্র উচ্চশিক্ষার মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টা সম্ভব হচ্ছে। আমার যেমন ফেসবুক প্রোফাইলে আমার কিন্তু বিভিন্ন বাইরের অর্থাৎ বিদেশের ব্যক্তিবর্গরা রয়েছে, বিভিন্ন প্রফেশনাল, কেউ হয়তো ভালো ফটোগ্রাফার, কেউ হয়তো ভালো মডেল আর কি। তো তাদের সাথেও কিন্তু আমার প্রতিনিয়ত হয়তো ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কথা হয়। তাহলে কি করে কথা হচ্ছে? আমি যদি তাদের সাথে বাংলায় কথা বলি, তাহলে কি সেটা সম্ভব? তারা কি আমার ভাষা বুঝতে পারবে? পারবে না। তার মানে কি, তারা তো অন্য দেশের নাগরিক আর আমি ভারতবর্ষের। তাহলে আমার সাথে তার সংযোগ স্থাপন হচ্ছে কিসের মধ্য দিয়ে? ভাষার মধ্য দিয়ে। তার মানে এই ভাষাটা কিসের থেকে এসছে? উচ্চশিক্ষার মধ্য দিয়ে। তুমি যত উচ্চশিক্ষিত হবে তত কিন্তু তোমার ভাষার বিকাশ ঘটবে, তুমি মানুষের সাথে সংযোগ করতে পারবে, ইংরেজিতে কথা বলতে পারবে। তুমি উচ্চশিক্ষা গ্রহণ না করলে কিন্তু এগুলো কখনোই সম্ভব নয়। সুতরাং আন্তর্জাতিকতা বোধ একটা, এই যে দেখবে বিভিন্ন ইউনিভার্সিটিতে বাইরে থেকেও কিন্তু অনেকে আসে, ভারতবর্ষের ছেলেমেয়েরা বা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা লন্ডনে যাচ্ছে না পড়াশোনা করতে? লন্ডনে তো তারা গিয়ে পড়াশোনা করছে, লন্ডন ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়ে তারা পড়াশোনা করছে। কি করে পড়াশোনা করছে?
অবশ্যই তারা উচ্চশিক্ষা গ্রহণ করছে। উচ্চশিক্ষা গ্রহণ করার মধ্য দিয়েই তো তারা এই ভারতবর্ষ থেকে লন্ডন বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করছে, তাই না? তার মানে দেখো, আন্তর্জাতিকতা অর্থাৎ এক দেশের সাথে অন্য দেশের একটা সংযোগ স্থাপন হচ্ছে। এর মধ্য দিয়ে, এটা কিসের মধ্য দিয়ে ঘটছে? একমাত্র উচ্চশিক্ষার মধ্য দিয়ে। তুমি মাধ্যমিক পাস করে ভাবছো আমি লন্ডন ইউনিভার্সিটিতে গিয়ে পড়বো, হবে? লন্ডন ইউনিভার্সিটি তুমি আগে 11 পড়ো, ক্লাস 12 পড়ো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তারপর তো ইউনিভার্সিটির কথা ভাববে। আগে কলেজ, তারপর তো বিশ্ববিদ্যালয়, তাই না? আগে মহাবিদ্যালয়, তারপর তো বিশ্ববিদ্যালয়। তার মানে কি, তুমি উচ্চশিক্ষা, যত উচ্চশিক্ষা গ্রহণ করবে তত কিন্তু তোমার মধ্যে শিক্ষার বিকাশ ঘটবে এবং তোমার সঙ্গে এই যে কথাটা এখানে লিখলাম, আর জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবাদ, এই আন্তর্জাতিকতাবাদের বিকাশ ঘটবে। জাতীয় সংহতি বলতে, জাতীয় সংহতি মানে এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান। একটা দেশের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকল নাগরিকরা রয়েছে, সকলে একত্রে একই ছাদের নিচে পড়াশোনা করছে। সুতরাং এর মধ্য দিয়ে কি হচ্ছে? জাতীয় ঐক্য মানে একতাটা বজায় থাকছে, কেউ ভেদাভেদ করছে না। তুই হিন্দু, আমি তোর সাথে মিশবো না। তুই মুসলিম, আমি তোর সাথে মিশবো না। তুই খ্রিস্টান, আমি তোর সাথে মিশবো না। তুই বৌদ্ধ, আমি তোর সাথে মিশবো না। এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকে একই গোষ্ঠীর, একই জায়গায়, একই বেঞ্চে, একই ছাদের নিচে বসে আমরা কি করছি? পড়াশোনা করছি, আমরা শিক্ষা গ্রহণ করছি। একসাথে আমরা গল্প করছি, ক্যান্টিনে গিয়ে টিফিন খাচ্ছি, এর বাড়ি ওর বাড়ি যাচ্ছি, তাই তো? আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি, তাই তো? কারা এরকমটা করে? যাদের মধ্যে শিক্ষার অভাব। তোমরা আশেপাশে চোখ কান খোলা রাখলে দেখতে পাবে এরকম মানুষের মধ্যে আছে। কাদের মধ্যে আছে? যাদের মধ্যে শিক্ষার অভাব, পর্যাপ্ত পরিমাণ, ন্যূনতম শিক্ষাটুকু নেই, তারাই একমাত্র ভেদাভেদ করবে। যাদের মধ্যে প্রপার শিক্ষা রয়েছে, যারা বুঝে যে না, প্রত্যেকটা মানুষই সমান, সংবিধানের উল্লেখ রয়েছে এই কথা যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে, তারাই কিন্তু ভেদাভেদ করবে না। যাদের মধ্যে শিক্ষা নেই, যারা জানে না, তারাই ভেদাভেদ করবে। ওর সাথে এর, এর সাথে ওর ভেদাভেদ করবে। কিন্তু নর্মালি আমরা কি ভেদাভেদ করব? আমরা কখনোই করবো না। কেন? আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত। তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত, তুমি দ্বাদশ শ্রেণীতে পড়ছো, মানে তুমি জানো একই স্কুলে কিন্তু বিভিন্ন গোষ্ঠীর ছেলেমেয়েরা, বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়েরা, বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা একসাথে বসে পড়াশোনা করছে এবং একই টিফিন খাচ্ছে, একই খাবার খাচ্ছে, একই সাথে বন্ধুর কলাকলি করে তারা হাঁটছে, চলছে, ফিরছে, ঘুরছে। এইভাবে কিন্তু জাতীয় ঐক্যতা বজায় রাখছে, জাতীয় সংহতি স্থাপন হচ্ছে, জাতীয় একতা ভাব গ্রহ হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু উচ্চশিক্ষার মধ্য দিয়ে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবাদের বিকাশ ঘটছে। মানে উচ্চশিক্ষার মধ্য দিয়েই একমাত্র এগুলো সম্ভব। তুমি যত উচ্চশিক্ষা গ্রহণ করবে, উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্য এটাই হবে তোমার মধ্যে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতাবাদের বিকাশ ঘটানো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দেখি, হ্যাঁ, রিপ্লাই করতে হবে তো, না তো আমি বুঝবো কি করে যে তুমি বুঝতে পারলে কি পারলে না? তাহলে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, কটা পয়েন্ট হয়েছে? 6টা, আর 2-3টা পয়েন্ট দিয়ে শেষ করব। দেখো, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, কৃষিবিদ্যা ও চিকিৎসা বিদ্যার প্রসার। দেখো এদিকে চলে আসি। দেখো কি বললাম? বিজ্ঞান, কারিগরি বিদ্যা, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, কৃষিবিদ্যা, মানে অনেক রকম বিদ্যা রয়েছে তোমরা জানো। কৃষিবিদ্যার প্রসার, ঠিক আছে? বিজ্ঞান, কারিগরি বিদ্যা, কৃষিবিদ্যা, চিকিৎসা বিদ্যার প্রসার। তাহলে দেখো, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, কৃষিবিদ্যা, যত আমরা উঁচু ক্লাসে, এই যে দেখো মাধ্যমিক দেওয়ার পর আমরা কিন্তু নিজেরা সিলেক্ট করি যে আমরা কোন স্ট্রিমে যাব, কোন বিভাগে যাব। বিজ্ঞান বিভাগে যাব, না চিকিৎসা বিভাগে যাব, না কারিগরি বিদ্যার বিভাগে যাব, না কৃষিবিদ্যার বিভাগে যাব। তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেক্টর রয়েছে, আলাদা আলাদা প্রতিষ্ঠান রয়েছে। তোমার যদি স্বপ্ন হয় যে তুমি ডাক্তারি পড়বে, তাহলে ডাক্তার পড়ার জন্য তোমাকে কি করতে হতো? মাধ্যমিক দেওয়ার পর তোমাকে একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে ভর্তি হতে হতো, তাই তো? সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার পর তুমি তারপর নিট দিতে, নিট কোয়ালিফাই করার পর তুমি মেডিকেল কলেজে চান্স পেতে, তারপরে এমবিবিএস করতে হতো, এটসেট্রা এটসেট্রা। তার মানে কি, এটা
এটার জন্য একটা আলাদা সেক্টর রয়েছে। তোমার যদি মনে হয় যে তুমি WBCS পরীক্ষা দিবে, বা তোমার যদি মনে হয় স্কুল টিচার হবে, প্রাইমারি স্কুল টিচার হবে, প্রফেসর হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তার জন্য কি করতে হবে, তুমি জেনারেল কলেজে পড়লেও হবে। জেনারেল কলেজে একটা সাবজেক্টে অনার্স করতে হবে, অনার্স করার পর তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে, কলেজ পাস করতে হবে, মাস্টার ডিগ্রি পাস করতে হবে। তারপর যে কোর্সটাতে যেতে চাইছো, যে পদটাতে তুমি যেতে চাইছো, তার জন্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো, স্কুল টিচার হতে গেলে যেমন তোমাকে বিএড করতে হয়, তার জন্য তোমাকে বিএড করতে হবে। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু বিভিন্ন যে সেক্টরগুলো, বিভিন্ন যে প্রতিষ্ঠান ভাগ হয়ে যাচ্ছে, এগুলো কি উচ্চশিক্ষার মধ্য দিয়েই কিন্তু সম্ভব। তুমি উচ্চশিক্ষা গ্রহণ করলেই তুমি তোমার পছন্দ মতো, তোমার জীবনের লক্ষ্য অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার পছন্দ অনুযায়ী কিন্তু তুমি বিভিন্ন বিভাগে পদার্পণ করতে পারবে, বিভিন্ন বিভাগে তুমি যেতে পারবে। তাই তো? আমরা প্রত্যেকেই জানি এগ্রিকালচার বিভাগ রয়েছে, যেটাকে আমরা কৃষিবিদ্যা বলি, কৃষি বিভাগ বলি। তাহলে আমরা প্রত্যেকে উচ্চ মাধ্যমিকের পরও কিন্তু যদি চাই আমরা কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করব বা কৃষি বিভাগে যাব, তুমি এগ্রিকালচার ডিপার্টমেন্টেও তুমি তাহলে পরীক্ষা দিয়ে তুমি সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো, এগ্রিকালচার নিয়েও পড়াশোনা করতে পারো। কৃষিবিদ্যায় যে সার, মাটি, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়। মানে তুমি তোমার জীবনের লক্ষ্য অনুযায়ী কিন্তু তুমি বিভিন্নভাবে তুমি পড়াশোনা করতে পারবে, বিভিন্নভাবে তুমি কিন্তু যে কোনো জায়গাতে যেতে পারবে। তাহলে উচ্চশিক্ষার মধ্য দিয়ে এগুলোর কিন্তু কি হচ্ছে, প্রসার ঘটছে, অর্থাৎ বিস্তার লাভ হচ্ছে। তুমি যত উচ্চশিক্ষা গ্রহণ করবে তত তোমার মধ্যে বাসনা জাগবে, তোমার মধ্যে একটা চাওয়া পাওয়া আসবে যে আমি কোন দিকটাতে যাব, কৃষিতে যাব, এগ্রিকালচার মানে কি বলে এই কারিগরি বিদ্যাতে যাব, না চিকিৎসা বিদ্যাতে যাব, না বিজ্ঞান বিভাগে যাব, না আর্টস বিভাগে যাব, না কমার্স বিভাগে যাব। এই সমস্ত বিষয় কিন্তু তোমার মধ্যে উন্নত হবে। তুমি যদি ব্যাংকে যেতে চাও তাহলে ব্যাংকের জন্য তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে, ইকোনমিক্স রাখতে হবে। তাই তো? বিভিন্ন ভাগ রয়েছে। সেটা কখন সম্ভব, যখন তোমার মধ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করবে। তুমি ক্লাস 7-এ পড়তে পড়তে তুমি ভাবছো ও থাক 7 পাস করার পর আমি ডাইরেক্ট ব্যাংকের পরীক্ষাগুলোতে বসবো। হবে? হবে? হবে না। তার মানে আগে তোমাকে মাধ্যমিক কোয়ালিফাই করতে হবে, তারপর তোমাকে উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করতে হবে, তারপর তুমি ব্যাংকের পরীক্ষাগুলোতে বসতে পারবা। আবার উঁচু পোস্টের পরীক্ষাগুলোতে বসার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, আর নিচু পোস্টগুলোতে বসার জন্য তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা করার পরও কিন্তু তুমি প্রিপারেশন নিয়ে বসতে পারো। রাইট? বুঝতে পেরেছো? তার মানে উচ্চশিক্ষার মধ্য দিয়ে বিজ্ঞান, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিদ্যা বা কৃষিবিদ্যার প্রসার ঘটানো সম্ভব। আরও অনেক কিছু লেখা যেতে পারে, অত কিছু লিখলাম না। নেক্সট এবং লাস্ট পয়েন্ট দেখো কি বলছি, প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার। কি বললাম? প্রাকৃতিক ও মানব সম্পদ। কে বলতে পারবে? দেখি তাড়াতাড়ি, আবার লিখতে লিখতে প্রত্যেকের কাছ থেকে কমেন্ট চাই। দুটো প্রাকৃতিক সম্পদের নাম আর দুটো মানব সম্পদের নাম। তাড়াতাড়ি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার জাস্ট লিখতে লিখতে। প্রাকৃতিক সম্পদ দুটো আর মানব সম্পদ দুটো, জাস্ট দুটো করে, না পারলে একটা করেও না হয় লিখো, একটা প্রাকৃতিক সম্পদ, একটা মানব সম্পদ। উদাহরণ দাও তাড়াতাড়ি। তোমরা জিওগ্রাফিতে পড়ে এসেছো ছোটবেলায়, 6, 7, 8, 9 বহুবার পড়েছো। ইভেন যাদের 12-এও জিওগ্রাফি রয়েছে তারাও জানো। তো প্রত্যেকে লিখে কমেন্টস করে এক্ষুনি জানাও, এক্ষুনি আমার এটা লিখতে লিখতে। তাহলে প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার, প্রাকৃতিক ও মানব সম্পদের যথাযথ ব্যবহার। দেখি কে কে কমেন্ট করলো। প্রাকৃতিক ও মানব সম্পদ কোনগুলো? প্রাকৃতিক ও মানব সম্পদ দেখি। হ্যাঁ আমি দেখছি, আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি। আরে হাতে ফোন আছে, অদৃশ্য ফোন, তোমরা ফ্রেমে দেখতে পাবে না, আমি ঠিক দেখে নিচ্ছি। দাঁড়াও, আচ্ছা আমি বলে দিই, প্রত্যেকেই ঠিক বলছো। দেখো, প্রাকৃতিক ও মানব সম্পদ, আগে আমাদেরকে জানতে হবে কোনটা প্রাকৃতিক সম্পদ আর কোনটা মানব সম্পদ। প্রাকৃতিক সম্পদ তোমরা জানো, এই যে জল, বাতাস, নদী, নালা, গাছপালা, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক সম্পদ, যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই। তাহলে স্যার মানব সম্পদ কোনগুলো? মানব সম্পদ হচ্ছে যেটা তোমার মধ্যে রয়েছে। স্যার আমার মধ্যে মানব সম্পদ রয়েছে স্যার? কোথায় কোথায় কোথায়? মানব সম্পদ রয়েছে তোমার মধ্যে, তোমার বুদ্ধি। তুমি বুদ্ধি দ্বারা কোনো কাজ কমপ্লিট করছো, কোনো কাজকে সফলভাবে সম্পন্ন করছো, এই বুদ্ধিটা হচ্ছে তোমার মানব সম্পদ। তোমার পরিশ্রম,
তোমার পরিশ্রমটা হচ্ছে কি? মানব সম্পদ। এই যে তুমি কর্ম করছো, কর্ম করতে গেলে তো পরিশ্রম করতে হয়। এতক্ষণ ধরে আমি ক্লাস নিচ্ছি, এটা কি আমার একটা পরিশ্রম? তো তাহলে এইটা আমার মানব সম্পদ। এই যে বিভিন্ন ধরনের 5G ফোন লঞ্চ হয়েছে, অনেকে ইউজ করছো। আমি তো গরিব মানুষ, 5G এখনো কিনিনি। আমার ওই ছোট একটা ফোন আছে, ওটা দিয়ে কাজ চলে যায়। তো দেখো, এই তোমরা অনেকে আছো, আমি গরিব মানুষ, আমি কিনিনি। যে তোমরা 5G ফোন ইউজ করছো, তাই এই 5G ফোনটা কাদের ফলে হয়েছে? মানব সম্পদের একটা ফল। কারণ মানুষ সেটাকে বুদ্ধি লাগিয়েছে, বুদ্ধি দ্বারা পরিশ্রম করে সেই 5G ফোন লঞ্চ করেছে, 5G নতুন নতুন ফিচার্স লঞ্চ করেছে। তাই তো? মানুষই তো করছে। রোবট করছে না, মানুষই করছে। ভগবান করছে না, মানুষই করছে। তার মানে প্রাকৃতিক এবং মানব সম্পদের যথাযথ ব্যবহার, এটা একমাত্র উচ্চ শিক্ষার মধ্য দিয়েই সম্ভব হয়। তুমি ক্লাস 5 পাস করে তুমি যদি ভাবো, আমি প্রথমেই বলছিলাম যে 5G লঞ্চ করে দেবো বা 6G লঞ্চ করে দেবো, সম্ভব? তুমি তো কিছুই জানো না টেকনোলজি। তুমি কি জানো? ক্লাস 5-এ পড়ে তুমি কি বুঝবা? কিছুই বুঝবা না। মাধ্যমিক দেওয়ার পরও কি সম্ভব? সম্ভব নয়। তার মানে তোমাকে আরও অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে, আরও অনেক উচ্চ ক্লাসে যেতে হবে। তুমি উচ্চ ক্লাসে যত উঁচু উঁচু ক্লাসে যাবে, তত বেশি জ্ঞান আহরণ করবে, বেশি জ্ঞান গ্রহণ করবে, নলেজ গ্রহণ করবে। তারপরেই কিন্তু তুমি নতুন নতুন বিষয়বস্তু উপস্থাপন করতে পারবে, নতুন নতুন বিষয় তুমি স্টাবলিশ করতে পারবে একমাত্র উচ্চশিক্ষা গ্রহণের মধ্য দিয়েই। তাহলে উচ্চশিক্ষার লক্ষ্য কি হবে? প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদগুলিকে ঠিকঠাক ব্যবহার করে নতুন নতুন বিষয় আমাদের সামনে নিয়ে আসা, নতুন নতুন বিষয় আমাদের সামনে তুলে ধরা। বুঝতে পেরেছো? তার মানে আমরা কি করি? উচ্চশিক্ষার মধ্য দিয়েও প্রকৃতির মধ্যে যে সম্পদগুলো রয়েছে, যেমন ধরো এই যে জল, প্রকৃতিতে 3 ভাগ জল রয়েছে, 1 ভাগ স্থল। তাহলে এই 3 ভাগ জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তাহলে কি মানুষই তো তৈরি করলো এই জলবিদ্যুৎটাকে? কি করলো মানুষ? তার নিজের পরিশ্রম এবং বুদ্ধি দ্বারা কাজে লাগিয়ে এই প্রকৃতি থেকে পাওয়া যে সম্পদ জল, এই জলটাকে কাজে লাগিয়ে সে কি করলো? জলবিদ্যুৎ উৎপন্ন করলো। তারপর ধরো প্রকৃতিতে গাছপালা, কাঠ পাওয়া যায়। এই কাঠগুলোকে কাজে লাগিয়ে তোমার ঘরের চৌকি, খাট, ড্রেসিং টেবিল, এই খাবারের টেবিল, কি কি বলে সব, আরও অনেক নাম আছে। তো এগুলো কি করছো? তৈরি হচ্ছে। বেঞ্চ, তাই তো, টেবিল, এই সমস্ত কিছু কিন্তু তৈরি করছে। কে তৈরি করছে ভাই? মানুষই তো তৈরি করছে। মানুষ তো তার পরিশ্রম এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রকৃতিতে যে পাওয়া যাচ্ছে কাঠ, এই কাঠটাকে কাজে লাগিয়ে মানুষ নতুন নতুন আসবাবপত্র তৈরি করছে। বুঝতে পেরেছো? তাহলে প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদকে যথাযথ ব্যবহার করতে পারবো তখনই যখন আমার মধ্যে উচ্চ শিক্ষা থাকবে। তার মানে আমার লাস্ট কি আছে? বেদবাক্য তোমরা প্রত্যেকেই জানো, মন্তব্য। এই মন্তব্যটা কিন্তু তোমরা প্রত্যেকে লিখবে। মন্তব্যটা নিজেদের মতো করে লিখবে। আমি তোমাদের নোটস দিয়ে দিয়েছি, নোটসের মধ্যে তোমরা দেখতেও পাবে, বা চেষ্টা করবে নিজেদের মতো করে লেখা। আরও একটা তোমাদের একটু সাবধান বার্তা দিয়ে রাখি, অনেক অসৎ ব্যক্তি বা অসাধু ব্যক্তি আমার এই ক্লাস চুরি করে বা আমার এই ক্লাসের নোটস নিয়ে কিন্তু তারা নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে। নিজেরা তো পরিশ্রম করতে পারে না, কিন্তু এরকম ব্যক্তিবর্গ যদি তোমাদের চোখে পড়ে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে এবং কমপ্লেন করবে। ইতিমধ্যে আমরা কিন্তু এরকম দেখেছিও অনেক ব্যক্তিবর্গ, তোমরা জানো আমি এটা নিয়ে ইউটিউবেও ক্লাস দিয়েছিলাম। এরকম 1 2 3 ব্যক্তিবর্গ রয়েছে যারা কিন্তু নিজেরা তো কিছু জানে না বা কিছু করতে জানে না, কিন্তু তোমাদের মতো ছোট ছোট ভাই বোনেদেরকে কিন্তু ঠকানোর চেষ্টা করছে। তো তাদের থেকে একটু সাবধান থাকবে, তাদের থেকে কিন্তু তোমরা একটু সচেতন থাকবে। শুধুমাত্র আমার ডেসক্রিপশন বক্সে যে 2টো নাম্বার দেওয়া রয়েছে, একটা 8509456622 আর একটা হচ্ছে 9046025267। ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা সেই নাম্বার দুটো দেখতে পাবে। এই 2টো নাম্বার ছাড়া আমি অন্য কোনো নাম্বারের সাথে জড়িত নই, বা আমি কিন্তু অন্য কোনো নাম্বারের সাথে যুক্তও নই। তোমরা কিন্তু এগুলো থেকে একটু সচেতন থাকবে। অবশ্যই তোমাদেরকেও যদি কেউ কোনোভাবে কোনো গ্রুপে অ্যাড করে দেয়, তোমাদের নিজস্ব মতামত ছাড়া তোমরা দেখে নিবে ওই গ্রুপে আমি আছি কিনা। আমি কিন্তু শুধুমাত্র তোমাদেরকে অ্যাড করি, আমি নিজে অ্যাড করি, অন্য কেউ অ্যাড করতে পারবে না।
বুঝতে পেরেছো? তোমাদের প্রত্যেককে ভেরিফিকেশন করার পর আমি অ্যাড করে থাকি। তো তোমরা প্রত্যেকে এই সমস্ত বিষয় থেকে একটু সাবধান থাকবে, সচেতন থাকবে। অবশ্যই আজকের ক্লাস ভালো লাগলে একটু লাইক করে দাও আর কমেন্টস করে জানাও তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো। তোমরা কি এরকম ক্লাস আরও পেতে চাও? যদি পেতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো নতুন কোনো ক্লাসের প্রয়োজন থাকে, সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং ক্লাসগুলোকে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে, শেয়ার করে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এইটুকুই। আরও একটা কথা, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকের ক্লাস এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।